হ্যালো পিস পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে 2026-এর জানুয়ারির 1 তারিখ। সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সো আজকে আমরা আহ, যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবো সেটা হচ্ছে ফিজিক্স, এবং আমরা আজকে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা মোটামুটি একটু পড়ালেখা করব। ফিজিক্সের প্রথম প্রথম চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা অনেকে স্কিপ করি, কিন্তু এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আসো আমরা হচ্ছে শুরু করি। দেখো, প্রথম চ্যাপ্টার আমরা ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আমরা জানি যে ভৌত রাশি এবং পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস। এখন আসো ভৌত রাশিতে আমরা কি কি কন্টেন্ট পড়বো, আমরা সামনের দিকে আগায় যাই। ওকে, প্রথমে আমাদের আছে হচ্ছে ফিজিক্স নিয়ে বেসিক কথাবার্তা, যেটা নর্মাল আমরা জানি যে আমাদের এই পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের একটা শাখা, তাই না? তো পদার্থবিজ্ঞান অবশ্যই, ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা। অনেক আগে থেকেই পদার্থবিজ্ঞানের এই যে যাত্রা অনেক আগে থেকেই শুরু হয়েছে, কারণ আমাদের যখন শুরু হয়, যখন প্রথম থেকে পৃথিবীর জন্মলগ্ন থেকে, তখন আমাদের আসলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এগুলো আসলে অনেক ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা তেমন বুঝতে পারি নাই। হয়তো বা কাজের মাধ্যমে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, কারণ বিজ্ঞান ছাড়া আসলে চলা মুশকিল। সব জায়গায় বিজ্ঞানের সবকিছু দরকার। তো বিজ্ঞান ছাড়া আসলে প্রতিটা পথযাত্রা করাই আমাদের অসম্ভব। সো আমরা এই এই জন্যই আমরা হচ্ছে ফিজিক্স, এই জন্য বলা হয়েছে যে বিজ্ঞানের একটা শাখা, এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা। এবং পদার্থবিজ্ঞানের মোটামুটি কথাবার্তা, যে বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তরক্রিয়া, তাকে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। তাহলে এটাতে কি বলছে যে পদার্থ আর শক্তির মধ্যে হচ্ছে আমাদের অন্তরক্রিয়া বা হচ্ছে সম্পর্ক দেখাবে। পদার্থ এবং শক্তি, এনার্জি, এবং হচ্ছে আমরা যে ফিজিক্সের যে ট্রামগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এই এই দুইটার মধ্যে হচ্ছে ইন্টার কানেকশন বা ইন্টারেকশনটা কি রকম, এটাই হচ্ছে ফিজিক্সে আমাদের আলোচনা করা হয়। এবং ফিজিক্সে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং, এইসব কেমিস্ট্রির জিনিসপাতি আমাদের ফিজিক্সেও আমাদের অনেক জায়গায় লাগবে। আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে অনেক বিস্তর কথাবার্তা এবং বিস্তর পড়ালেখা করব। এখন আসো পদার্থবিজ্ঞানের পরিসর অর স্কোপ অফ ফিজিক্স। পদার্থবিজ্ঞানের পরিসর অনেক জায়গায়, কারণ এটা একটা অনেক প্রাচীন বিজ্ঞান, এবং সব জায়গায় এই পদার্থবিজ্ঞানের ব্যবহার বা ইউজ হয়। যেমন অ্যাস্ট্রোনমি এবং পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। এরকম যে সব জায়গায় হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের একটা আনাগোনা আছে। তুমি যখন তুমি হচ্ছে বাইরের দেশে যখন হচ্ছে তোমার অর্থাৎ পৃথিবীর বাইরে যে আমাদের হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, এইসব যে জিনিসপাতি আছে, এগুলো হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। এগুলোতে আমরা আমাদের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। বায়োফিজিক্স, বায়োলজির সাথে রিলেটেড। কেমিক্যাল ফিজিক্স আছে, কেমিক্যাল ফিজিক্স কেমিস্ট্রির সাথে রিলেটেড। তো এই যে ফিজিক্স শুধু একটা সাবজেক্ট হলে কি হবে? তোমার এগুলো হচ্ছে রিলেটেড, আমাদের বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো সবকিছুর সাথে হচ্ছে রিলেটেড হচ্ছে আমাদের ফিজিক্স। সো আসো আমরা আরো সামনের দিকে যাই। আমরা সামনের দিকে গেলে আরো হচ্ছে বিস্তর আমরা জানতে পারবো। ওকে, স্কোপ অফ ফিজিক্স এগুলো মোটামুটি রিডিং পড়লেই তোমরা মোটামুটি জানতে পারবা। যেমন জিও ফিজিক্স, মেডিকেল ফিজিক্স, এগুলো ইউজ হয়। ক্লাসিক্যাল কিছু ফিজিক্স আছে এবং আধুনিক পদার্থবিজ্ঞান আছে, যেগুলো আমাদের মোটামুটি একটু কম ইম্পর্টেন্ট এবং তেমন পরীক্ষায় আসে না। এগুলো জাস্ট বেসিক জ্ঞান তোমার হচ্ছে ইমপ্রুভ করবে। যেমন ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য আছে হচ্ছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে সবগুলো পার্টি একটু একটু করে আলোচনা করব। যেমন দেখো, যে বলবিজ্ঞানে আমরা হচ্ছে বল নিয়ে কথাবার্তা বলবো। শব্দ বিজ্ঞানের শব্দ, যে সাউন্ড কিভাবে কি হয়, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাপ এবং তাপগতি বিজ্ঞানে আমাদের যে হিট, হিট আমরা কিভাবে এনার্জিতে রূপান্তরিত করি, এইসব জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলবো। বিদ্যুৎ এবং চুম্বক বিজ্ঞানে কারেন্ট এবং হচ্ছে চুম্বক আমাদের একসাথে রিলেট কিভাবে করা যায়, এবং হচ্ছে এই বিজ্ঞান ইউজ করে আমাদের আসলে মানুষের জন্য হেল্পফুলটা কিভাবে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সবকিছু জানবো সামনের চ্যাপ্টার গুলোতে। আলোক বিজ্ঞানে আলো নিয়ে তোমার কথাবার্তা হবে। আমাদের আলো আমরা জানি যে আলোর আসলে বেগ অনেক। তারপর আলো নিয়ে অনেক কিছু করা যায় এবং শক্তির কনভার্ট করা যায়। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে সবগুলো টপিকই আমরা আস্তে আস্তে আমাদের পুরো ফিজিক্সে বেসিক ধারণা, 9-10-এর ফিজিক্স থেকে আমরা বেসিক ধারণাটা নিতে পারবো।
আধুনিক পদার্থবিজ্ঞানে তুমি দেখো যে আধুনিক পদার্থবিজ্ঞানে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, যেগুলো খুবই এখন বর্তমান বিশ্বের জন্য নিউক্লিয় বোমা বলো অথবা পারমাণবিক বোমা বলো, যেগুলো হচ্ছে খুবই বেশি তোমার ইম্পর্টেন্ট, তাই না? যে প্রতিটা যে তোমার যে দেশে হচ্ছে নিউক্লিয়ার বোমা এবং হচ্ছে পারমাণবিক বোমা এগুলো তৈরি করা আছে, ওই দেশ কিন্তু তত উন্নত এবং ওই দেশের কিন্তু পাওয়ার তত বেশি। এগুলো আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে পড়ালেখা করব। দেন কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে পার্টিকেল ফিজিক্স, এই সব কিছুই আমরা মোটামুটি একটা জ্ঞান নিয়ে আমরা হচ্ছে ফিজিক্সে শেষ করতে পারবো। এখন আসো পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ, এই টপিকগুলোতে ডেভেলপমেন্ট অফ ফিজিক্স আর পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ শুরু থেকে এই পর্যন্ত পদার্থবিজ্ঞান কিভাবে কি করছে, কোন বিজ্ঞানী কি করছে, এগুলো হচ্ছে আমাদের এই জায়গায় আমরা আলোচনা করব। একটা একটা সাবজেক্ট অথবা একটা বিষয় তো আহ, এমনি এমনি চলে আসে নাই, অবশ্যই কিছু বিজ্ঞানী, অবশ্যই অনেক থিসিসের মাধ্যমে তোমার হচ্ছে যে অনেক কিছু আবিষ্কার হয়েছে। তো এইটাই কিভাবে হয়েছে এগুলো হচ্ছে আমরা এই আদি পর্বে কিছু কিছু বিজ্ঞানের নাম দেওয়া আছে যেগুলো এমসিকিউ এ আসে। সো এই জিনিসগুলো তোমরা যতটুকু মনে রাখতে পারো এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যেমন দেখো যেখানে বলা আছে যে বিজ্ঞানী থ্যালিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে কারণ তিনি প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া আহ শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছে। অর্থাৎ থেলিস বলছে যে সবকিছুর কারণ আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কথাবার্তা বিজ্ঞানী থেলিস বলছে এবং এই জন্য হচ্ছে থেলিসের নাম প্রথমে নিছে। তারপর পিথাগোরাস, তারপর ডেমোক্রিটাস, এগুলো সবগুলোই কিন্তু তোমার হচ্ছে ইম্পর্টেন্ট একটা মানে ফিজিক্সের আদি লগ্ন, অর্থাৎ ফিজিক্সের প্রথমের দিকের ক্ষেত্রে কিন্তু এই পিথাগোরাস বলো, ডেমোক্রিটাস বলো, এদের অবদান হচ্ছে অনেক অনেক বেশি। এখন দেখো যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি করছে, সে বলছে যে পদার্থের অভিজাত্য একক আছে যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম, এবং এই অ্যাটম থেকেই কিন্তু এই নামটি আধুনিক পদার্থবিজ্ঞান, যাই হোক এগুলো বলা আছে, কিন্তু এই অ্যাটম নাম থেকেই কিন্তু তোমার এই অ্যাটম নাম আমরা জানি, অ্যাটম, পরমাণু, মোল, এগুলো নিয়ে আমরা বিস্তর কথাবার্তা বলবো, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। এই যে এই জিনিসগুলো তোমার হচ্ছে এগুলো কিন্তু অ্যাটম থেকে আসলে এগুলো কথাবার্তা আসছে। তো এই শব্দটাকে নিয়ে আসছে, এ নিয়ে আসছে হচ্ছে ডেমোক্রিটাস, যেটা 460 বঙ্গাব্দে বলতে পারো। এই টাইমে হচ্ছে তোমার ডেমোক্রিটাস তোমার হচ্ছে আহ, এই অ্যাটম শব্দটা নিয়ে আসছে এবং বলছে পদার্থের অভিজাত্য একক আছে, ঠিক আছে? তবে বৈজ্ঞানিক এগুলো আরো অনেক বিজ্ঞানী নাম আছে, যেমন হচ্ছে আর্কিমিডিসের কথাবার্তা বলা আছে, তারপর হচ্ছে ইরাটোস্থেনিস এর কথাবার্তা বলা আছে। সো বিজ্ঞানীগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। এবং আম, যারা বিশেষ বিশেষ যেগুলো, যেমন আল জাবির, আল হাইয়াম, এগুলো হচ্ছে এমসিকিউ আসে। আল মাসুদি কি করছে, আল মাসুদি 30 খণ্ডে একটা এনসাইক্লোপিডিয়া লিখছে, ঠিক আছে? 30 খণ্ডে একটা বই লিখছে, এনসাইক্লোপিডিয়া। সো এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউ আসে। সো এগুলো বেসিক ধারণা তোমাদেরকে রাখতে হবে। এখন আসো যে বিজ্ঞানের উত্থান পর্ব, সেম যে এখানেও অনেক বিজ্ঞানীর কথা বলা আছে, নিউটনের কথা বলা আছে, গ্যালিলিওর কথা বলা আছে, কপারনিকাসের কথা বলা আছে, আমরা দেখতে পাইতেছি। এগুলো এগুলো জাস্ট বেসিক তোমার হচ্ছে ইমপ্রুভ করবে। এবং নিউটন, আমাদের জানি যে নিউটন আমাদের 3টা সূত্র দিছে এবং 3টা সূত্রই ফিজিক্সের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ইতিপূর্বে জানো, এগুলো তবুও আমরা হচ্ছে পরের চ্যাপ্টারগুলোতে আস্তে আস্তে আলোচনা করব। সো এই বিজ্ঞানীগুলো কি কি করছে এগুলো কিন্তু এমসিকিউ আসে। যেমন কপারনিকাস দেখো যে সূর্যকেন্দ্রিক একটা সৌরজগতের ব্যাখ্যা দেন। তাহলে সূর্য কেন্দ্রিক একটা সৌরজগৎ, অর্থাৎ যেই সৌরজগতের মধ্যে কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য এবং ওই সূর্যকে কেন্দ্র করে হচ্ছে গ্রহগুলো ঘুরে। তো এই প্রথম এই কথাবার্তাগুলো আমরা জানি যে ওটা রাদারফোর্ড বোর, ওগুলো ওরা হচ্ছে আরো বিস্তারিতভাবে বলছে, কিন্তু কপারনিকাস কিন্তু এই যাত্রাটা শুরু করছে 1543 সালে। সো আমরা এই এমসিকিউ গুলা যেগুলো বিশেষ বিশেষ এমসিকিউ, এগুলো কিন্তু এমসিকিউ আসে, সো এই জিনিসগুলো আমরা একটু পড়বো, এগুলো আমরা দেখবো। দেন বলছে গ্যালিলিও সেটাকে সবার সামনে নিয়ে আসে। এই যে কপারনিকাস যে তত্ত্বটা দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকতো, এই গ্যালিলিও হচ্ছে সবার সামনে নিয়ে আসছে। গ্যালিলিওর 3টা সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট উপর থেকে বস্তু নিচে পড়ার জন্য। এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলো আমরা জানতে পারবো। এখন আসো সামনের দিকে যাই। এই জিনিসগুলো জাস্ট রিডিং পড়া এবং এগুলো জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে। তোমার যতটুকু মনে রাখতে পারো, কারণ এমসিকিউর জন্য ইম্পর্টেন্স তো তোমাকে
এই বিজ্ঞানী নামগুলো বারবার আহ বইয়ের যেহেতু প্রথমে আছে, তো বিজ্ঞানী নামগুলো তোমার পড়ার যাত্রার প্রথম থেকে বারবার তোমাকে রিডিং পড়ে মাথায় নিয়ে আসতে হবে। কত সাল এটা, এটাও জানা যতটুকু পারো ইম্পর্টেন্ট, এটা জানলে জানতে পারো। ম্যাক্সিমাম কয়েকটা আর কি জানলেই হবে যে সালগুলা। আর তোমার হচ্ছে যে কি আবিষ্কার করছে এগুলো তোমার জানাটা ইম্পর্টেন্ট। এখন আসলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেখানে কি বলা আছে আসলে? সেখানে বলা আছে থমসনের কথা, প্রথম 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করছে। আমরা জানি ইলেকট্রন কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, খুবই ফিজিক্সের ক্ষেত্রেও রিলেটেড। কারণ হচ্ছে আমাদের ইলেকট্রনের তোমার আদান প্রদানের মাধ্যমেই কিন্তু কারেন্ট আমরা হচ্ছে পাইতেছি, যেটা আমাদের বিশ্বে খুবই একটা তোমার হচ্ছে মেইন ফ্যাক্টর। কারণ আমরা কারেন্ট ছাড়া এখন এক মুহূর্ত চিন্তা বা কল্পনা করতে পারি না কিন্তু। সো এই 1897 সালে থমসন, বিজ্ঞানী থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে। সাল সহ এই বিজ্ঞানীর এই নামটা হচ্ছে মনে রাখতে হবে। তারপর দেখো 1911 সালে রাদারফোর্ড, আমাদের জানি যে রাদারফোর্ড অনেকগুলো তথ্য দিছে যেগুলো হচ্ছে আমরা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে, ইন্টারের সেকেন্ড চ্যাপ্টার আর কি, ইন্টার আমি কথাবার্তা বলতেছি। আর 9-10-এর ক্ষেত্রেও আমরা বেসিক ধারণা পাবো। আর ইন্টারে হচ্ছে আমরা বিস্তর আলোচনা পাবো যে রাদারফোর্ড কি কথাবার্তা বলছে, তোমার বোর কি বলছে। ঠিক আছে, রাদারফোর্ড আসলে সৌরজগতের সাথে তুলনা করছে এই পরমাণুর কেন্দ্রে হচ্ছে যে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াস থাকে। তুমি একটু বোঝার ট্রাই করো যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস যেমন হচ্ছে সৌরজগতে কি হয় যে সূর্য মাঝে থাকে এবং গ্রহগুলো চারপাশে ঘুরে, তেমনি ভাবে তোমার রাদারফোর্ডও বলছে যে নিউক্লিয়াস, যে পজিটিভ চার্জগুলো নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রে থাকে এবং ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরে। তো এই কথাবার্তাগুলো বলছে, এগুলো অবশ্য অনেক কথাবার্তা ভুল আছে, এগুলো আমরা সীমাবদ্ধতা আছে তার কথার মধ্যে। যেমন হচ্ছে তুমি দেখো যে সৌরজগতের সূর্য যে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, এই সরি, সূর্য কেন্দ্র করে যে গ্রহগুলো ঘোরাফেরা করে এগুলো কিন্তু হচ্ছে আধান নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন যে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে এগুলো কিন্তু হচ্ছে চার্জ যুক্ত। সো এটা হচ্ছে একটা এটা হচ্ছে অনেক বড় একটা সীমাবদ্ধতা। কারণ যার সাথে তুলনা করতেছে তাদের চার্জ নাই, চার্জে অনেক কিছু আসে তোমার হচ্ছে, চার্জের মধ্যে হচ্ছে যে আকর্ষণ আসে, বিকর্ষণ আসে, অনেক টপিক আসে। ঠিক আছে, সো এই জিনিসগুলো সে প্রথমেই তুলনাটাই তার ভুল ছিল। তার পরবর্তীতে অবশ্য বোর হচ্ছে 1911 সালে এই ধারণা চেঞ্জ করে ওর যে ভুলগুলো আছে ওই ভুলগুলো সংশোধন করে তোমার হচ্ছে আরো তথ্য দেয়। সো কথাবার্তা এটাই যে আমাদের রাদারফোর্ড, যদিও হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেলটাতে অনেক ভুল আছে, তবুও এই মডেল আমাদেরকে পড়তে হবে। কারণ আম, এই মডেল তোমার হচ্ছে যে সে প্রথমে নিয়ে আসছে। তো এটাই আসলে অনেক, কারণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর কথা সে বলছে থমসনের পরে। এখন এইগুলোতে তোমার থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনে বলছে, এই জিনিসগুলো এমসিকিউ এ আসে। তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, E = mc² কিভাবে আসলো, আম, কে আনছে, তো এই জিনিসগুলো এমসিকিউ এ আসে। তো এগুলো হচ্ছে তোমাদেরকে রিডিং করতে হবে। এখন সাম্প্রতিক পদার্থবিজ্ঞানে কিছু বলা আছে, এগুলো জাস্ট একটু রিডিং করলেই হবে। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, এগুলো তোমরা 9-10-এ আসছো তো, এগুলা আমি মনে করি যে তুমি হচ্ছে যে শুধুমাত্র একটু রিডিং পড়লে তোমার জানতে পারবা। যেমন দেখো যে বলছে যে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে জানা। পদার্থবিজ্ঞানের জানার পরিসরটা অনেক বড়, ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে এখানে বলা আছে যে তোমার পদার্থবিজ্ঞানের পরিসর যেহেতু অনেক বড়, ছোট ছোট পরমাণু নিয়ে যেমন কথাবার্তা বলে, তেমনি বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য কিভাবে কি চলতেছে এগুলো কথাবার্তা ফিজিক্সের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ মহাকাশে মহাকাশে তোমার হচ্ছে স্যাটেলাইট গুলো কিভাবে ঘুরতেছে, আরো যে গ্রহগুলো কিভাবে ঘুরতেছে, তোমার তারপরে হচ্ছে সূর্য কিভাবে কি করতেছে, আমরা কিভাবে আলো পাইতেছি। সো এই যে এই টপিকগুলো নিয়ে কথাবার্তা তোমার হচ্ছে আমাদের ফিজিক্সে হয়, এবং এটাই হচ্ছে অবজেক্টিভ অফ ফিজিক্স। এখন প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন আমাদের তোমার অনেক, মানে অনেক কিছু নতুন করে আবিষ্কার হয়েছে। যেমন দেখো যে ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি, তো এগুলো কিন্তু আসছে ফিজিক্সের মাধ্যমে। চুম্বকত্ব, এগুলো আসছে ফিজিক্সের মাধ্যমে। দেন বিদ্যুৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিজম, এটাও কিন্তু আসছে তোমার তোমার হচ্ছে যে ফিজিক্সের মাধ্যমে, যেখানে কি বিদ্যুৎ আছে এবং চুম্বক আছে, ম্যাগনেট আছে এবং কারেন্ট, দুইটাই আছে। সো এই দুইটাই কিন্তু তোমার, এগুলো সবগুলাই হচ্ছে এই তেজস্ক্রিয়তা বলো, দুর্বল নিউক্লিয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, তারপর সবল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, এই সবগুলো হচ্ছে ফিজিক্সের
মেইন মেইন জিনিস যেগুলো ফিজিক্সের মাধ্যমে তোমার হচ্ছে আমরা এই টপিকগুলো জানতে পারছি, এবং এগুলো থেকে আমাদের মানব জাতির জন্য কিভাবে উন্নত করা যায়, কিভাবে মানব জাতির জন্য ইউজ করা যায়, এগুলো কিন্তু আমরা আম, জানতে পারছি। এখন দেখো যে এখানে যেমন বলছে যে পরবর্তীতে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর বিটা রশ্মি নামে একটা বিশেষ বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয়। এখানে কি বলা আছে, তুমি দেখো যে তেজস্ক্রিয়তা আবিষ্কার হওয়ার পর হচ্ছে বিটা রশ্মি নামে একটা বিশেষ বিকিরণ আবিষ্কার হয়েছে। তো বিটা রশ্মি আসলে তোমার আমাদের তিন ধরনের রশ্মি আছে, একটা হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তো বিটা রশ্মি জাস্ট একটা, মানে আমাদের আলফা রশ্মি যেমন হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে আলফা রশ্মি কি, আলফা রশ্মি হচ্ছে দ্বিধনাত্মক, অর্থাৎ হিলিয়াম পরমাণু যখন হিলিয়াম পরমাণু আমরা জানি যে তোমার প্রোটন দুইটা থাকে এবং হচ্ছে ভর সংখ্যা চার চার থাকে, তাই না? তো যখন তোমার প্রোটন দুইটা থাকা মানেই কিন্তু ওইখানে তোমার হচ্ছে ইলেকট্রনও দুইটা থাকা। ইলেকট্রনগুলো যখন হিলিয়াম ত্যাগ করে তারপরে যে কন্ডিশনটা হয় হিলিয়াম 2+, এইটাই কিন্তু হচ্ছে আলফা রশ্মি। এটা আমরা সামনের দিকে দেখব। দেন বিটা রশ্মির কথা বলতে, বিটা রশ্মি শুধুমাত্র একটা ইলেকট্রন দিয়ে তুমি চিন্তা করতে পারো। ইলেকট্রন তোমার হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে আর কি মাইনাস হয়, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এবং গামা রশ্মি আছে, গামা রশ্মির আসলে কোনো চেঞ্জ হয় না। গামা রশ্মি আমাদের জাস্ট হচ্ছে কিছু ইফেক্ট ইফেক্ট আছে গামা রশ্মির, এগুলো আমরা দেখব। যাই হোক, তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর বিটা রশ্মির কথা বলা আছে। এইরকম তিনটা তিনটা আর কি তেজস্ক্রিয় রশ্মি আছে, আলফা রশ্মি, গামা রশ্মি এবং বিটা রশ্মি। এগুলো নিয়ে আমরা সামনের দিকে বিস্তারিত পড়ব। এখন দেখো যে প্রকৃতির নিয়মগুলো জানা, প্রকৃতির যে আমরা কিভাবে আসলে এই যে নিউটনের মহাকর্ষ সূত্র আসছে, মহাকর্ষ বলের মাধ্যমে আমাদের কিভাবে কি হইতেছে, তোমার দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, এগুলো আসলে প্রকৃতিতে কিরকম ইফেক্ট ফেলতেছে, ল্যাবরেটরিতে আমরা কিভাবে কি কাজ করতেছি, কিভাবে হচ্ছে মানব জাতির জন্য ভালো কিছু নিয়ে আসতে পারতেছি, এই প্রকৃতির নিয়মগুলো জানতে পারবো আমরা হচ্ছে তোমার এই এতটুকু অংশ পড়ে। এগুলো জাস্ট নর্মাল কথাবার্তা, বেসিক কথাবার্তা। এগুলো জাস্ট রিডিং পড়লে আমার কাছে মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। প্রকৃতির অনেক নিয়ম আছে, তাই না? তো আমাদের প্রকৃতি একটা নিয়মের মধ্যে চলে, সূর্য সকালে উঠে এবং সন্ধ্যায় হচ্ছে অস্ত যায়, এরকম প্রকৃতি একটা নিয়মের মধ্যে চলে। তো এই নিয়মগুলোকে আমরা ব্যবহার করে কিভাবে প্রযুক্তিকে বিকাশ করতে পারি, এই জিনিসটা হচ্ছে এখানে আমরা জানবো। যেমন দেখো যে বলছে আইনস্টাইন দ্য থিওরি অফ রিলেটিভিটি থেকে E = mc² সূত্রটা বের করে। তাহলে থিওরি অফ রিলেটিভিটি একটা জিনিস, এখান থেকে এইটা ইউজ করে, এই প্রাকৃতিক নিয়মটা ইউজ করে হচ্ছে সে E = mc² বের করছে, যেটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগছে। এখানে এনার্জি বোঝাচ্ছে, এম হচ্ছে কি বোঝাচ্ছে, ভর বোঝাচ্ছে, বস্তুর ভর, এবং সি হচ্ছে আলোর বেগ। আমরা আলোর বেগ জানি যে 3 × 10⁸ তাহলে এই আম, এইটার আমরা এই কনসেপ্ট আরো আমরা ক্লিয়ার করব সামনের দিকে। তো এরকম এটাই বলা আছে যে প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশটা আমাদের বিভিন্ন নিয়ম ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে যে কিছু একটা আবিষ্কার করছে যেটা আমরা পরবর্তীতে বিভিন্ন থিওরি প্রতিপাদন করতে অথবা বিভিন্ন হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা করতে যেটা আমরা ইউজ করতে পারছি, এবং আমাদের জন্য মানব জাতির জন্য অনেক হেল্পফুল হয়েছে। এখন দেখো যে 1938 সালে অটো হান এবং স্ট্রেসম্যান একটা নিউক্লিয়াসকে ভেঙে দেখান। তাহলে নিউক্লিয়াসকে ভাঙছে, তার মানে এখানে কি থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, ঠিক আছে, এবং নিউক্লিয়াসের চারদিকে তোমার হচ্ছে ইলেকট্রন ঘুরে আসলে। তো যাই হোক, প্রোটন এবং নিউট্রন থাকবে এবং ওগুলো ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারি। এগুলোর কথাবার্তা বলা আছে এখানে। এবং তারপরে দেখো যে বলছে যে এই সূত্রটা ব্যবহার করে এই যে এখানে যে ভাঙছে তোমার হচ্ছে নিউক্লিয়াসকে, এবং ভেঙে দেখছে যে নিউক্লিয়াসের ভর যেটুকু কমে গিয়েছে সেটা শক্তি হিসাবে বের হয়েছে। এই নিউক্লিয়াস ভাঙার পরে তোমার হচ্ছে অবশ্যই নিউক্লিয়াসের ভর কমবে, একটা জিনিস তুমি ভাঙলে অবশ্যই নিউক্লিয়াসের ভর কমবে, এবং যতটুকু তোমার ভরটা কমছে সেটা আমরা শক্তি হিসাবে পাইছি, এনার্জি হিসাবে পাইছি। তো এটা তো আমাদের জন্য অবশ্যই ভালো। তারপর দেখো যে এই সূত্রটা ব্যবহার করেই নিউক্লিয়ার বোমা তৈরি করে। আমি তোমাকে কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে আমাদের হচ্ছে ও নিউক্লিয়ার বোমা যার যেই দেশের মধ্যে যত বেশি উন্নত ওই দেশ কিন্তু যা তোমার অত বেশি আমরা শক্তিশালী ধরে নিতে পারি। সো এখানেও ওই কথা বলছে যে দেখো যে কিভাবে আবিষ্কার হয়েছে, ওই নিউক্লিয়াসটা প্রথমে ভাঙছে, নিউক্লিয়াসটা ভেঙে সেটা শক্তিতে কনভার্ট হয়, শক্তি হিসেবে আমরা বের হয়ে আসে।
এবং এই সূত্রটা ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করে সেটা দ্বিতীয় মহাযুদ্ধ হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলে মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা সম্ভব হয়েছিল। তাহলে এই দ্বিতীয় মহাযুদ্ধতে কিন্তু এইভাবেই হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতে তোমার এখনো হিরোশিমা এবং নাগাসাকির অবস্থা কিন্তু অনেক খারাপ, কারণ নিউক্লিয়ার বোমার হচ্ছে ইফেক্ট অনেক অনেক বেশি। একদম এই জন্যই হচ্ছে নিউক্লিয়ার বোমা যার বেশি তোমার উন্নত, সে দেশ অত বেশি পাওয়ারফুল। তারপর দেখো যে বলছে যে এই সূত্র ব্যবহার করে আরো ব্যবহার করে তোমার নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমরা এগুলো সবগুলোর বেসিক মোটামুটি জানি, যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, তারপরে এগুলোর বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো ইউজ হয় কিন্তু এই রকম করে বেসিক কনসেপ্ট থেকে আমাদের হচ্ছে ভিতরে আবার তোমার হচ্ছে যে অনেক আঁকা অনেক কিছু থাকে। এই এইভাবে হচ্ছে আমাদের পুরো কার্যক্রমটা হচ্ছে ওরা মেনটেন করে। তো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এই জিনিসগুলো আমাদের এখানে বলা আছে, যেগুলো মোটামুটি তোমার ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখো যে এখানে বলা আছে যে এই পার্ট থেকে হচ্ছে আসলে ইম্পর্টেন্ট পড়ালেখা শুরু। আমাদের আগে যা পড়া হয়েছে যেমন বিভিন্ন বিজ্ঞানীর নাম, এগুলো এমসিকিউ আসে, এগুলো তোমার মুখস্থ পড়ালেখা, কিন্তু এখানে আমরা আসলে কিছু বোঝার ট্রাই করব। দেখো এখানে বলা আছে যে টপিকের নাম হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো এবং দেয়ার মেজারমেন্ট, আমরা তার ওগুলো কিভাবে আমরা পরিমাপ করব এটা নিয়ে কথাবার্তা বলবো। দেখো আমাদের এসআই ইউনিট, আমাদের তিন ধরনের ইউনিট আছে, যেমন হচ্ছে সিজিএস ইউনিট, এমকেএস ইউনিট, এফপিএস ইউনিট, এগুলো হচ্ছে ইউনিটগুলো আছে। তো এই এসআই ইউনিটে আসলে হচ্ছে এমকেএস এটা ইউজ করা হয়। এম তে হচ্ছে মিটার, কে তে হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ, এবং এস তে হচ্ছে সেকেন্ড, অর্থাৎ টাইমের হচ্ছে একক। তো এই তোমার হচ্ছে এই এসআই ইউনিটের আমরা হচ্ছে সাতটা আসলে মেইন রাশি আছে, ঠিক আছে? এসআই ইউনিটের সাতটা মেইন রাশি আছে, আমরা তিনটা ইউনিটের মধ্যে এসআই ইউনিটটা নিয়ে পড়ালেখা করতেছি। সাতটা মেইন রাশি এগুলো কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপনদীপ্রতা। এখন এই দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কি, জাস্ট দৈর্ঘ্য একটা আমাদের সবসময় মাথায় রাখবা যে আমাদের হচ্ছে দূরত্ব, দৈর্ঘ্য, সরণ, ঠিক আছে, এরকম অবস্থার পরিবর্তন যেগুলো তো হয়, এগুলোর একক হচ্ছে মিটার। ঠিক আছে, সো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তারপর দেখো যে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। আমরা এটা জানি যে 5 কেজি বলি, ঠিক আছে, 5 গ্রাম বলি, 10 গ্রাম বলি, এরকম কিন্তু গ্রামও একক আছে। কিন্তু আমাদের এসআই একক অর্থাৎ এমকেএস পদ্ধতিতে তোমার হচ্ছে যে ভরের একক হচ্ছে কেজি, দেন সিজিএস এককে হচ্ছে যে ভরের একক হচ্ছে তোমার গ্রাম। এই রকম আর কি, ঠিক আছে, যে আমরা এসআই ইউনিট যেহেতু পড়তেছি, এগুলোতে একদম আমাদেরকে মুখস্থ রাখতে হবে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন তীব্রতা, এবং এগুলোর এককগুলো আমাদের একদম মুখস্থ করতে হবে। তাহলে ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে বৈদ্যুতিক প্রবাহ আমাদের যে ইলেকট্রনের প্রবাহটাই আমরা জানি যে বৈদ্যুতিক প্রবাহ। তো আমরা এটা বুঝতে পারতেছি যে ইলেকট্রনের যে প্রবাহ, এই বৈদ্যুতিক প্রবাহ হয়, এটা আমরা হচ্ছে পরিমাপ করি হচ্ছে অ্যাম্পিয়ারের সাহায্যে। ঠিক আছে, অ্যাম্পিয়ার। তারপরে তাপমাত্রা দেখো ক্যালভিন, তাপমাত্রার তিনটা একক আছে, আমরা জানি জানি যে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং ক্যালভিন। সেখানে দেখো যে এসআই ইউনিটে হচ্ছে তাপমাত্রা একক হচ্ছে ক্যালভিন, এবং এটা তোমার আমরা সেলসিয়াসে অনেক কিছু আমাদের স্বাভাবিক যে আমাদের হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত, মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এটাকে আমরা আবার ক্যালভিনে পরিণত করতে পারি। আবার ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যে কোনো কিছু ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট করতে পারি। তো এসআই ইউনিটে হচ্ছে যে তোমার তাপমাত্রা হচ্ছে ক্যালভিন, এবং ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট করার ওই হচ্ছে 273 দিয়ে যোগ করতে হয়। এগুলো আমরা সামনের দিকে দেখব। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। আমরা মোল সম্পর্কে আমরা কি বলতে পারি, যে মোল দেখো যে পদার্থের পরিমাণ, আমরা পদার্থ যে কোনো কিছু পরিমাপ করতে পারি। যেমন আমি তোমাদেরকে বলতে পারি যে 5 মোল সোডিয়াম, ঠিক আছে। তো মোল আসলে কি? মোল হচ্ছে যে তোমার আমরা মোল হচ্ছে যে তোমার হচ্ছে যে মোল, দেখো যে মোল আসলে আমরা এখানে কিছু লিখতে পারি, যেমন তোমার উম আচ্ছা, এখানে দেখো যে এ মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করি, এবং এন ইকস টু আমরা মোলের যে সংজ্ঞা এখানে আমরা লিখতে পারি হচ্ছে
ছোট হাতের এম, এম বাই হচ্ছে, সরি, আচ্ছা, এম বাই বড় হাতের এম। ওকে, এটা আমরা হচ্ছে মোলের ক্ষেত্রে বলতে পারি। অর্থাৎ মোলটা আসলে কি বোঝাচ্ছে? মোল হচ্ছে যে দেখো, যে কোনো একটা বস্তুর ভর, ঠিক আছে, যতটুকু ভর বোঝায় এটা হচ্ছে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এবং তোমার মোলার আণবিক ভর, তার তার হচ্ছে মানে, ধরো যে সোডিয়ামের কথা বলা আছে, সোডিয়াম কতটুকু আমরা ইউজ করতেছি, কত গ্রাম ইউজ করতেছি। এবং সোডিয়ামের তো একটা আণবিক ভর আছে, তাই না? যেমন 23, সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 23। পরমাণু যেহেতু, অবশ্যই পারমাণবিক পারমাণবিক হবে, দুঃখিত। তো পরমাণু পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে এখানেই বলা আছে যে তোমার সোডিয়াম কতটুকু আমরা ইউজ করতেছি এবং সোডিয়ামের পারমাণবিক ভর কত, এইটার অনুপাত হচ্ছে যে তোমার মোল সংখ্যা। তো এরকম করে এন এর আরো অনেক সূত্র আছে, এটা আমরা আস্তে আস্তে জানবো, আমরা দেখবো। যেমন হচ্ছে পিভি বাই আমরা হচ্ছে আর টি বলতে পারি, এন কে বলতে পারি হচ্ছে পিভি বাই আর টি। যেমন দেখো যে এখানে এন এর অনেক সূত্র আছে, তার মধ্যে এগুলো কিছু সূত্র। তা পিভি বাই আর টি তে কি বোঝায়? পি হচ্ছে যে তোমার প্রেসার, ভি হচ্ছে যে ভলিউম, তাই না? আমরা জানি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এগুলো আমরা সামনের দিকে দেখব, গ্যাসের ধ্রুবক আর কি। এবং এটার মান আছে কিছু, যেমন 0.0821। তারপর টেম্পারেচার তাপমাত্রা, আমরা এটা টি তে হচ্ছে টেম্পারেচার বোঝাচ্ছে। তাহলে এন এর কিছু সূত্র আছে, আমরা মোল সংখ্যা জিনিসটা নিয়ে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। তো পদার্থের পরিমাপের একক হচ্ছে যে তোমার মোল, ওকে। এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে এসআই ইউনিটে আমাদের এই 7টা ভিন্ন ভিন্ন ভৌত রাশি ইউজ করা হয়। এবং এগুলো খুবই ভালো করে তোমরা হচ্ছে পড়বা, কারণ এগুলো দিয়েই তোমরা পরবর্তীতে সবকিছুর একক বের করতে পারবা এবং তোমার হিসাবে খুবই সুবিধা হবে। এখন আসো নিচে আসি, এখানে কি বলছে? এখানে কিছু কিছু নিকটতম গ্লাক্সি আসলে কত দূরত্ব, যেহেতু তাহলে হচ্ছে কত তোমার হচ্ছে তার দূরত্ব, তারপর হচ্ছে কত দূর আছে, তারপর হচ্ছে তোমার নিকটতম নক্ষত্র কত দূরে, সৌরজগতের ব্যাসার্ধ কত, 6 × 10⁻12। তারপর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6 × 10⁶ মিটারে, ওকে। তারপর হচ্ছে এভারেস্টের উচ্চতা কত, 9 × 10⁻³ তারপরে আমাদের গ্লাক্সির ভর কত, 2 × 10⁻41। সূর্যের ভর কত, 2 × 10⁻30। ইলেকট্রন হচ্ছে 9 × 10⁻31। তারপরে প্রোটনের ব্যাসার্ধ কত, 1 × 10⁻15। সো এই জিনিসগুলো তোমার দেখো যে এগুলো জাস্ট হচ্ছে তোমার বেসিক ইমপ্রুভ করবে, এবং এগুলো যতটুকু পারো মনে রাখার ট্রাই করবা। পরমাণুর একক বা ইউনিট অফ মেজারমেন্ট, এখানেও বিগ ব্যাং এর সময়ের কথা বলছে। তোমার হচ্ছে বিগ ব্যাং এর সময় হচ্ছে 4 × 10⁻17 সেকেন্ড। ডাইনোসরের ধ্বংস হয়েছে 2 × 10⁻14 সেকেন্ড। তারপর হচ্ছে মানুষের জন্ম একদিন, 9 × 10⁻4 সেকেন্ড। সো এই জিনিসগুলো তোমার বেসিক ইমপ্রুভ করবে, এগুলো মোটামুটি একটু রিডিং তোমরা পড়বা। এখন আসো, এখানে একটা অনেক ইম্পর্টেন্ট উপসর্গ বা গুণিতক নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। উপসর্গ বা গুণিতক খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের হিসাব নিকাশের জন্য। দেখো এখানে দেখো, আমরা আহ, আচ্ছা, আমরা হচ্ছে হিসাব নিকাশে আমরা এখানে কিছু কথাবার্তা আছে। এখানে আমরা দেখো যে তোমার, ধরো যে আমাদের মাঝে হচ্ছে, আচ্ছা, কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো যে আমাদের হচ্ছে কিলো, তারপর হচ্ছে যে তোমার কিলো, প্রথম থেকে আসি, ডেকা, ঠিক আছে, ডেকা কথা বলছে, এখানে ডেকার কথা বলছে। তারপরে হচ্ছে তোমার হেক্টো, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা অ্যান্ড এক্সা। ঠিক আছে, এক্সা, পেটা, এক্সা, ওকে। এগুলোর হচ্ছে কথাবার্তা বলছে প্রথমত। এবং মাঝে ধরো যে আমরা এখানে হচ্ছে আমরা মিটারকে রাখি, ঠিক আছে, মিটার। এবং তারপরে হচ্ছে আমরা এদিকে আসি, একটু এদিকে আসলে আমরা হচ্ছে এই পাশে লিখলাম ডেকা, হেক্টর, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এখানে লিখবো হচ্ছে ডেসি। ডেসি বানান হয়তো বা একটু ভুল হইতে পারে, তোমরা দেখে নিবা, সরি। আচ্ছা, পুরোটাই আসতেছে এখানে ডেসি, তারপর হচ্ছে সেন্ট্রি, ডেসি সেন্ট্রি, ডেসি সেন্ট্রি, দেন, আচ্ছা, ডেসি সেন্ট্রি, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা, আমার একটু লিখতে প্রবলেম হচ্ছে জন্য দেরি হইতেছে। ডেসি সেন্ট্রি, মিলি,
তারপরে তোমার হচ্ছে মিলি, ডেসিসেন্ট্রি মিলি, এখানে আছে। তারপরে দেখো যে মাইক্রো, মিলি মাইক্রো, ডেসিসেন্ট্রি মিলি মাইক্রো, ন্যানো, মিলি মাইক্রো ন্যানো, পিকো, ফেমটো অটো, যাই হোক, পিকো। তারপরে হচ্ছে ফেমটো, 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 আচ্ছা ফেমটো, যাই হোক এটা লিখি জাস্ট, ফেমটো এবং হচ্ছে অটো। ওকে, আমার কথাগুলো শুনলে হয়তো বা স্পেলিং একটু ভুল হলেও তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো যে এখানে আমি কি বললাম, আমি মাঝে বাম সাইডে লিখছি ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এবং মাঝে লিখছি মিটার, এবং এই পাশে লিখছি ডেসিসেন্ট্রি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। এখন দেখো যে এই মিটার আমি মাঝে লিখছি, এখানে অনেক কিছু থাকতে পারে, কেজি থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা এসআই একক থাকতে পারে, আমরা ইউনিটগুলো ইতিমধ্যেই পড়ে আসছি, তো এগুলো থাকতে পারে। এখন আমরা যখন এই মিটার থেকে হচ্ছে, মিটার থেকে বাম সাইডে কনভার্ট হব, অর্থাৎ ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, এই বাম সাইডে যখন, আচ্ছা এখানে আমরা কিছু লিখি না, আমরা লিখলে আমাদের ক্লিয়ার হবে আরো। এখানে আছে হচ্ছে 10^1। ওকে, উম 10^1। আচ্ছা, এখানে আছে তোমার 10^1, অর্থাৎ এখানে উপরে, উপরে আছে হচ্ছে, উপরে সাপোজ আমি 10^1, তো তোমার হচ্ছে 10 লিখলাম শুধু, ঠিক আছে, তোমরা বুঝে নিবা। তারপরে হেক্টো, এখানে আছে হচ্ছে যে 100 আছে। ওকে, তারপরে হচ্ছে যে তোমার কিলো, কিলোতে আছে হচ্ছে 1000। তারপরে মেগাতে আছে হচ্ছে আবার এক দিয়ে হচ্ছে কি, এক দিয়ে তোমার হচ্ছে এক দিয়ে, মোট হচ্ছে কিলোতে হচ্ছে দেখলাম আমরা তিনটা শূন্য, এক দিয়ে ছয়টা শূন্য, 1 2 3 4 5 6, অর্থাৎ 10^6। মাইক্রোতে আছে হচ্ছে নয়টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে দেখো যে গিগা, তারপরে গিগাতে আছে হচ্ছে যে এরকম যে তোমার 10^, তাহলে আমরা কি কি দেখলাম, 10^3, 10^6, দেন গিগাতে আছে, সরি মাইক্রো পর্যন্ত দেখছি, 10^9 দেখছি, গিগা হচ্ছে 10^12, টেরা হচ্ছে তোমার, আমরা কি কোনো ভুল করলাম? আচ্ছা প্রথম থেকে দেখি একটু, ডেকা হচ্ছে তোমার 10, ঠিক আছে, হেক্টো হচ্ছে 100, কিলো হচ্ছে 10^3, ডেকা, হেক্টো, কিলো, মেগা, মেগা হচ্ছে তোমার 10^6, মাইক্রো হচ্ছে 10^9, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, গিগা হচ্ছে 10^, মাইক্রোতে আমরা, হ্যাঁ সবকিছু ঠিকই লিখছি, আমরা একটু মনে হয় ভুল করছি, এখানে মাইক্রো হবে না, মেগার পরে হবে গিগা, ও এই জন্য আসলে আমাদের এই ডান সাইডের গুলো হচ্ছে বামে চলে আসছে। হ্যাঁ, আমার কথা ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবা, মিলি মাইক্রো, আমার কথা ফলো করো তাহলেই তোমাদের ক্লিয়ার হবে। দেখো যে জাস্ট এখানে জাস্ট লেখা আছে যতটুকু, এতটুকুই তোমাদের লেখা থাকলে আমার কথাটা ফলো করো তাহলে বুঝতে পারবা। এখানে আছে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগাটেরা, পেটা, এক্সা। ডেকাতে আছে হচ্ছে 10, ঠিক আছে, হেক্টোতে আছে 100, কিলোতে আছে 1000, মেগাতে আছে তোমার এক দিয়ে তোমার হচ্ছে ছয়টা শূন্য, অর্থাৎ 10^6, গিগাতে আছে 10^9, তারপর হচ্ছে টেরাতে আছে 10^12, তারপরে পেটাতে আছে 10^15, হেক্সাতে আছে 10^18, মানে এক দিয়ে 18টা শূন্য। ওকে, এখন মাঝে আছে আমার মিটার, এবং তারপরে এই সাইডে আমি যদি ডান সাইডে কথাবার্তায় যাই, ডান সাইডে আছে হচ্ছে 10 ইনভার্স, মানে 10^1, 10^1, তাহলে এক দিয়ে, অর্থাৎ এখানে আছে হচ্ছে 1 1/10, সরি 1/10। ওকে, তাহলে বুঝতে পারছো হয়তো বা 1/10, সেন্ট্রিতে আছে কি 1, দেন হচ্ছে ভাগ 100, সেন্ট্রিতে আছে। আচ্ছা একদম এই পাশে চলে আসতেছে, আমার জাস্ট কথা ফলো করো, এরকম ডেসিতে যেমন আছে 1/10, সেন্টিতে আছে 1/100, মিলিতে আছে 1/1000, মাইক্রোতে আছে কি 1 ভাগ হচ্ছে তোমার 10^6, তারপর ন্যানোতে আছে 1/10^9। অর্থাৎ আমরা যদি 10^9 কে আমরা উল্টাই দিই তাহলে 10^9 হবে, এভাবে হচ্ছে ডান সাইডে আছে, এবং বাম সাইডে আছে হচ্ছে গুণ আকারে। ওকে, আমরা আশা করি বুঝছি। এখন দেখো যে মিটার থেকে যদি আমরা বাম সাইডে যাই, তখন আমরা, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে ভাগ করব। যেমন দেখো যে মিটার থেকে আমি ডেকামিটারে গেলাম, আমার কথাটা ফলো করো, মিটার থেকে আমরা ডেকামিটারে গেলাম, এখানে হচ্ছে আমরা কি করব, ভাগ করব, অর্থাৎ ধরো যে 5 মিটার আছে, 5 মিটার থেকে আমরা ডেকামিটারে যাব, তাহলে আমরা জাস্ট হচ্ছে 5/10 দিব,
ঠিক আছে, 0.5 হবে। দেন হচ্ছে পাঁচ, আমরা যদি হেক্টোতে যাই তাহলে হচ্ছে যে 5/100 দিব, কিলোতে গেলে 5/1000 দিব, এভাবে আমাদের নিচে ক্রমান্বয়ে চলে আসতে থাকবে বাম সাইডের গুলা। ওকে, এবং দেখো যে বাম সাইড থেকে অর্থাৎ কিলোমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে আমরা গুণ করব, এই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ ধরো যে 5 কিলোমিটার, এটাকে তুমি মিটারে যাবা, তাহলে 1000 দিয়ে তুমি গুণ করবা, তখন হবে হচ্ছে 5000 মিটার। ওকে, আশা করি বুঝছো। তাহলে বাম সাইড এগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, প্রথমে এগুলো দেখো যে 10 আসতেছে, তারপর হচ্ছে 100 আসতেছে, কিন্তু পরের গুলো কিন্তু শুরু হবে হচ্ছে 10⁻³ অর্থাৎ প্রথমে এটা ডেকা মিটার, যেটা ডেকা আর কি, সরি, ডেকা হচ্ছে যে 10⁻1, হেক্টো হচ্ছে 10⁻2, কিলো হচ্ছে 10⁻3, মেগা হচ্ছে 10⁻6। তাহলে প্রথমে 1 2 আসলেও 1 2 3-র পরে কিন্তু 6 আসছে, তারপরে গিগাতে হচ্ছে 10⁻9, তিন তিন করে বাড়ছে। আমরা সেটা যদি মনে রাখতে পারি, দেন আমরা মনে রাখবো হচ্ছে মিটার থেকে আমরা বামে গেলে আমাদেরকে কি করতে হয়, ভাগ করতে হয়। মিটার থেকে ডানে গেলে আমাদেরকে হচ্ছে গুণ করতে হয়। অর্থাৎ দেখো যে মিটার থেকে যদি আমি মিটার থেকে যদি আমি ডেসিমিটারে যাই, মিটার থেকে ডেসিমিটারে গেলে আমরা গুণ করব, কি দিয়ে গুণ করব, 10⁻1 দিয়ে গুণ করব। যদি গুণ করে ধরো যে 5 মিটার, এটাকে আমরা ডেসিমিটারে যাব, তাহলে হচ্ছে 5 × 10⁻1। এটা অটোমেটিক হচ্ছে ভাগ হয়ে যাবে, ওটা তোমার তোমরা হচ্ছে ক্যালকুলেটর সাহায্যে করবা। দেন সেন্টিমিটার, মিলিমিটার, সেম জিনিস, যে মিটার থেকে আমরা হচ্ছে ডান সাইডে যখন যাব তখন হচ্ছে আমরা কি করব, গুণ করব। এবং যখন আমরা এই যে মিলিমিটার থেকে মিটারে আসবো তখন আমরা হচ্ছে ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ ডান সাইড থেকে যখন মাঝে আসবো তখন হচ্ছে আমরা ভাগ করব। তাহলে এরকম যদি থাকে যে 5 মিলিমিটার, তাহলে ওইটাকে আমরা হচ্ছে 5/1000 এরকম ভাগে হচ্ছে ভাগ করে আমরা হচ্ছে মিটারে নিয়ে আসতে পারবো। আশা করি আমাদের এই টপিকটা তোমরা বুঝতে পারছো, যে মিটার থেকে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটারে আমরা কিভাবে কনভার্ট হব, এবং মিটার থেকে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটারে আমরা কিভাবে কনভার্ট হব। এখন ডেকামিটার থেকে হেক্টোমিটারে কনভার্ট এটাও আসতে পারে, এটাও এমসিকিউ এ আসছে। তাহলে ওইখানে আমরা হচ্ছে কি করব, দেখো ডেকামিটার থেকে আমরা যদি হেক্টোমিটার আসতে চাই, কিলোমিটার আসতে চাই, তাহলে কিন্তু আমরা জাস্ট হচ্ছে গুণ করে দিব। ঠিক আছে, ডেকা যেহেতু ছোট, ছোট থেকে আমরা বড়তে আসতেছি, আমরা জাস্ট গুণ করে দিব, ডেকা থেকে হেক্টোমিটার, তারপরে কিলোমিটার, মেগামিটার, এগুলোতে গুণ করব। আবার ডেসি থেকে সেন্টিতে আসলে কি করব, ভাগ করে দিব। ঠিক আছে, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার, জাস্ট এই পাশের ক্রমটা আমি তোমাদেরকে বললাম। সো এই টপিকটা আশা করি বুঝছো, কোনো কনফিউশন থেকে আমাকে অবশ্যই জানাবা, জানাইলে আমরা হচ্ছে আবার আরো ক্লিয়ার করে দিব। এবং এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে এই হিসাবের জিনিসটা পুরা ফিজিক্সেই লাগবে। সো এই জিনিসটা তোমাদেরকে খুবই ভালো করে আয়ত্তে আনতে হবে। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। আশা করি এই টপিক আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো যে আমরা নেক্সট টপিকে যাই, যে এরপরে কি আছে। Okay, এখন দেখো যে আমাদের আছে মাত্রা। মাত্রা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আমরা ডাইমেনশন বের করব, কিভাবে বের করব, এটা হচ্ছে আমরা এখন দেখব। দেখো যে ডাইমেনশন আমরা কিভাবে বের করি। সাপোজ এখানে তোমার বলা আছে হচ্ছে, ওকে, এখানে তোমার বলা আছে হচ্ছে বেগ, বেগের কথা বলা আছে এবং ত্বরণের কথা বলা আছে, আমরা এগুলো দিয়ে হচ্ছে ব্যাখ্যা দেই। যেমন দেখো, বেগকে প্রকাশ করা হচ্ছে ভি দিয়ে। ঠিক আছে, বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে, এবং ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে এ ভাগ, সরি, এ ভাগ টি। ঠিক আছে, আমরা ভি কষ্ট লিখতে পারি হচ্ছে ত্বরণ বাই সময়। অর্থাৎ বেগের সংজ্ঞা হচ্ছে যে, বেগের সংজ্ঞা কি, বেগের সংজ্ঞা হচ্ছে যে, আমরা কি ঠিক লিখলাম, সরি আমরা ঠিক লিখিনি, আমরা লিখছি হচ্ছে ভি কষ্ট হবে হচ্ছে এস, এস ভাগ, এস ভাগ টি। ঠিক আছে, অর্থাৎ সরণ বাই সময়। অর্থাৎ একক সময়ে যতটুকু তুমি দূরত্ব অতিক্রম করতেছো তাকেই আমরা বেগ বলি। ঠিক আছে, তাহলে বেগ ইকুয়াল হচ্ছে সরণ বাই সময়। আমি তোমাকে একটু আগে, কিছুক্ষণ আগেই বলছি যে যত ধরনের দূরত্ব আছে তাদের একক হচ্ছে মিটার, তাহলে সরণের একক কি হবে, মিটার হবে। ওকে, এবং হচ্ছে সময়ের একক কি হবে, সেকেন্ড হবে, তাহলে হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। ঠিক আছে, ইনভার্স, আসলে আমি এখানে তোমরা এটা ধরে নাও যে এটা ইনভার্স টু দি পাওয়ার, আচ্ছা সরি আমরা, ঠিক আছে, টু দি পাওয়ার হচ্ছে ইন ইনভার্স, ইনভার্স ওয়ান। ঠিক আছে, তাহলে এম এস টু দি পাওয়ার ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান, আমরা এটা তাহলে হচ্ছে আমরা পাইলাম, কিভাবে পাইলাম, স্মরণের সব ধরনের একক হচ্ছে
সব ধরনের দূরত্বের একক হচ্ছে মিটার, তার মানে স্মরণের এককও মিটার হবে। স্মরণ কাকে বলে? স্মরণ হচ্ছে যে সময়ের সাথে, মানে স্মরণ হচ্ছে যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা স্মরণ বলতেছি। কোনো বস্তু জাস্ট অবস্থার পরিবর্তন, তাহলে অবস্থার পরিবর্তন হলে দূরত্বের বিষয় আছে, এবং দূরত্ব মানে হচ্ছে তার একক হচ্ছে মিটার, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে টি, এই সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো যে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, এটা কিন্তু আমাদের আসলো। তাহলে আমাদের বেগ ইকুয়ালস টু আমরা লিখতে পারি স্মরণ বাই সময়, এবং এখান থেকে একক পাইলাম মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করি নাই। ওই যে প্রথমের দিকে আমরা মুখস্থ করছি যে পদার্থের যে রাশিগুলো আছে, ওই কয়েকটা মুখস্থ করেই কিন্তু এপাশে আমাদেরকে আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। ওকে, তাহলে ভি ইকুয়ালস টু আমরা হচ্ছে এস বাই টি এবং মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান আমরা পাইলাম। এখন আমরা মাত্রা বের করবো। মাত্রা কিভাবে বের করবো? দেখো, মিটারের হচ্ছে মাত্রা হচ্ছে লেন্থ। লেন্থ, ঠিক আছে? অর্থাৎ আমরা প্রকাশ করি হচ্ছে বড় হাতের এল দিয়ে। ঠিক আছে, বড় হাতের এল দিয়ে হচ্ছে লেন্থ। মিটার দূরত্ব, দূরত্ব মিটার একক, এবং মাত্রা হচ্ছে যে মাত্রা বা হচ্ছে ডাইমেনশন হচ্ছে লেন্থ। লেন্থের হচ্ছে এল দ্বারা আমরা প্রকাশ করি। আমরা ওই ওই সারি ওই ছকটা আমরা ভালো করে পড়তে পারলে আমরা সবকিছু বের করতে পারবো। তারপর দেখো যে টাইম, ঠিক আছে, সেকেন্ড একক হচ্ছে সেকেন্ড, এবং টাইমের আমরা মাত্রা হচ্ছে বড় হাতের টি। বড় হাতের টি হবে টাইম থেকেই বড় হাতের টি আসতেছে। তাহলে এল টি ইনভার্স ওয়ান। এল টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, আশা করি আমাদের এইভাবে এইটা হচ্ছে বুঝতে পারছো যে কিভাবে আমরা মাত্রা বের করতেছি। আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করতেছি না, এবং মুখস্থ আমরা করবো না। ওকে, এখন আসো বেগের কথায় আসি, সরি ত্বরণের কথায় আসি। ত্বরণ আসলে আমরা কিভাবে বের করবো? ত্বরণ দেখো যে এ ইকুয়ালস টু হচ্ছে কি ভি বাই টি। ভি বাই টি, তাহলে এই কষ্ট হচ্ছে ভি বাই টি। এখানে আসলে কি ত্বরণী কষ্ট হচ্ছে বেগ বাই সময় বোঝাচ্ছে। তাহলে বেগ বাই সময়। ওকে, তাহলে ত্বরণী কষ্ট হচ্ছে বেগ বাই সময়। তাহলে আমরা এখানে কি করতে পারি? বেগের একক আমরা ইতিমধ্যে বের করছি, তার মানে কি এম এস ইনভার্স ওয়ান। তাহলে আমরা জাস্ট এখানে লিখলাম এম এস ইনভার্স ওয়ান। আচ্ছা, এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান। ঠিক আছে, আমরা জাস্ট লিখলাম যে এম এস ইনভার্স ওয়ান, এটা হচ্ছে বেগের একক। আর নিচে কি আছে? টাইম আছে, তার মানে আরেকটা হচ্ছে সেকেন্ড অ্যাড হবে, তাই না? তাহলে হচ্ছে এম এস ইনভার্স আমি হচ্ছে টু লিখতে পারি। যে নিচেরটা উপরে যদি যায় তাহলে তো মাইনাসটা আবার প্লাস হয়ে মাইনাসটা বেশি হয়ে যাবে না? তাহলে ওই যে ওইখানে আমি হচ্ছে জাস্ট সেকেন্ডটা এম এস ইনভার্স টু করে দিছি। তাহলে আমরা এককও এখান থেকে লিখতে পারি। কি লিখতে পারি? এল এল টি এল টি এল টি ইনভার্স টু। ওকে, তাহলে এলটি ইনভার্স টু। তাহলে আমাদের আসতেছে বেগের বেলা আসতেছে এলটি ইনভার্স ওয়ান, এবং ত্বরণের বেলা আসতেছে এলটি ইনভার্স টু। কিভাবে পাইলাম? খুবই ইজি। আশা করি বুঝছো যে মিটার লেন্থ, সেকেন্ড হচ্ছে টাইম, এবং যেহেতু আরেকটা সময় আমাদের অ্যাড হয়েছে এই জন্য হচ্ছে ইনভার্স একটা জাস্ট বেশি বেশি হয়েছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা কিন্তু একক মাত্রা কোনো কিছু আমরা আমাদের মানে মুখস্থ করতে হবে না। যেমন কাজও বের করতে পারো, কাজ আছে, কাজের এগুলো একক মাত্রা আসবে। এগুলো আছে সামনের দিকে আমরা আস্তে আস্তে পারবো এগুলো আমাদের সবকিছু। যেমন দেখো যে ডাব্লিউ ইকস টু আমি বলতে পারি হচ্ছে এফ এস, তাই না? তাহলে এফ এস এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে দেখো যে তোমার ডাব্লিউ ইকস টু এফ এস মানে কি? এফ মানে হচ্ছে ফোর্স, অর্থাৎ আমাদের কাজ। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক কাজ ইকস টু হচ্ছে ফোর্স ইনটু সরণ। ঠিক আছে, অর্থাৎ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তার মানে আমাদের বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলতেছি। এখন এই বলের আসলে অনেকগুলো একক আছে। যেমন বলের একক যদি আমি ধরি নিউটন, ঠিক আছে, আমরা নিউটন যদি ধরি তাহলে আমাদের জাস্ট আমাদের এককটা হবে হচ্ছে নিউটন মিটার, এবং মাত্রাটা হবে কি? মাত্রা, এখন দেখো যে বলের আরেকটা একক আছে এফ ইকোয়াস টু, আবার আমরা কি লিখতে পারি? এফ ইকোয়াস টু আমরা লিখতে পারি তোমার হচ্ছে এম এ। ঠিক আছে, এফ ইকোয়াস টু আমরা এম এ লিখতে পারি। তাহলে একক কি আসবে? ভরের একক আমরা আগেই দেখছি হচ্ছে কেজি, তাই না? ভরের একক দেখছি হচ্ছে, ধরো যে এটা একটু তোমাদেরকে বোঝার জন্য এইভাবে একটু ইয়া দিলাম। তাহলে ভরের একক ধরো যে কেজি। ওকে, ভরের একক কেজি, এবং ত্বরণের একক একটু আগে দেখলাম মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে মিটার সেকেন্ড ইনভার্স টু। ওকে, মিটার সেকেন্ড ইনভার্স টু, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এখানে আমাদের কেজি আছে, মিটার সেকেন্ড ইনভার্স টু আসলো। তাহলে এটা হচ্ছে বলের একক, এবং তাহলে বলের মাত্রা কি হবে? বলের একক ভরের একক হচ্ছে কেজি। ভরের মাত্রা হচ্ছে যে তোমার, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ম্যাস।
ঠিক আছে, ম্যাস থেকে বড় হাতের এম আসবে, ম্যাস মানে কিন্তু ভর, তাহলে ওইখান থেকে বড় হাতের এম আসলো। এবং তোমার তোমার হচ্ছে আর কি আছে, মিটার আসছে, তাহলে মিটার এগুলো পরের গুলো তো আমরা জানি যে কিভাবে বের করবো। মিটার হইলে হচ্ছে এল, এল আসবে, দেন হচ্ছে তোমার সেকেন্ড আসলে টি আসবে, এম এল টি, এম এল টি, তারপর হচ্ছে যে তোমার এম এল টি ইনভার্স টু। ওকে, তাহলে আশা করি বলেরটা আমরা পাইলাম। এখন আমাদের সাথে আরেকটা সরণ আছে না, তার মানে আমাদের আরেকটা সরণ তো দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে কি, এখানে আমাদের হচ্ছে দেখো এখানে বলেরটা পাইছি, তার মানে সরণ আছে এখানে আরেকটা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস বের করার জন্য। তাহলে সরণ যেহেতু দূরত্ব, তাহলে এখানে জাস্ট আরেকটা হচ্ছে তোমার দূরত্বের একক, আমরা জানি সব ধরনের দূরত্বের একক হচ্ছে মিটার। তার মানে আমাদের এখানে জাস্ট হচ্ছে আমরা স্কোয়ার দিলেই হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ার দিলে হবে, তারপরে এইখানেও আবার হচ্ছে স্কোয়ার হবে আমাদের, তাহলেই আমাদের একক আমরা হচ্ছে পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে কাজের একক এবং মাত্রা। তাহলে আমরা এগুলো মুখস্থ করবো না, তোমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবা, তোমাদের যত ফিজিক্সের যত সূত্র আছে ওগুলো থেকে তোমরা হচ্ছে মুখস্থ বা একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের হচ্ছে ক্লিয়ার হবে। আসো এখন সামনের দিকে যাই, আশা করি মাত্রা কিভাবে বের করতে হয় তাহলে আমরা এটা হচ্ছে জানতে পারছি। আচ্ছা, এখন এখানে দেখো যে কিছু বলা আছে যে বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত। আমরা বায়োলজিতে পড়ি যে তোমার, তোমার বায়োলজিতে কি পড়ি, বায়োলজিতে হচ্ছে পড়ি যে তোমার হচ্ছে উম তোমার হচ্ছে দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের সংকেত এবং প্রতীক লেখার জন্য কিছু নিয়ম থাকে। এরকম বৈজ্ঞানিক যে স্যাম্বল আমরা ওগুলা লিখবো এগুলোরও কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো রিডিং পড়বা তোমরা। যেমন প্রথমে বলা আছে যে কি, কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটা সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা রেখে এককের সংকেতটি লিখতে হয়। তাহলে এইভাবে দেখো যে এক্সাম্পল দিয়েও দিছে যে 2.21, ডিরেক্ট কিন্তু কেজি লেখেনি, একটা স্পেস দিছে, এখানে স্পেস দেওয়ার পর হচ্ছে কেজি লিখছে। তো এগুলো জাস্ট তোমরা রিডিং করলে আশা করি বুঝবা। তারপরে গুণ করে পাওয়া লব্ধ লেখার সময় দুটি এককের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়, যেমন এই যে নিউটন মিটার, তাহলে ওইখানে হচ্ছে ফাঁকা জায়গা রাখা হয়েছে। এই জিনিসগুলো তোমাদের জাস্ট এককের উপসর্গ কেজি, তারপর হচ্ছে গ্রাম, তারপর মিটার, তারপর হচ্ছে আবার একক, এগুলো জাস্ট বলছে যে এগুলো তোমরা কিভাবে লিখবা, কিভাবে লিখতে পারবা। এগুলো দেখলে আশা করি, যেমন 25 কেজিস, এটা কখনো হয় না, 25 যদিও বহুবচন, তাই না? আমরা তো জানি যে ইংলিশের ক্ষেত্রে যে বহুবচনে এস যুক্ত হয়, কিন্তু এখানে কিন্তু তুমি কখনো এস যুক্ত করবা না, কারণ এটা একটা হচ্ছে একক। এককের সময় বহুবচনে কখনো এস যুক্ত হয় না, এটা যেটা থাকবে ওইখানে ওইটাই থাকতে হবে। তাহলে অবশ্যই 25 কেজি হবে, তাই না? 25 কেজিস হবে না। সো এই জিনিসগুলো আমরা পড়বো। এখন আসো যে পরিমাপের যন্ত্রপাতি। আচ্ছা, যন্ত্রপাতি আমাদের মেজারিং কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্ট গুলো থেকে না সিকিউ আসবে। ঠিক আছে, সো এই ইনস্ট্রুমেন্ট গুলোর হচ্ছে আমাদের যে সূত্রগুলো আছে এগুলো খুবই ভালো করে জানতে হবে। যেমন স্কেল, আমাদের নর্মাল স্কেলের কথা আমরা জানি যে মিটার স্কেল আর কি, আমাদের যে স্কেলটা আমরা ইউজ করি, যেমন দেখো যে এটা একটা স্কেল, তাই না? এই যে একটা স্কেল, ঠিক আছে? এই যে স্টিলের স্কেল গুলো আমরা পরীক্ষা হলে নিয়ে যাই, তো এটা একটা স্কেল। এরকম আমরা হিসাবের জন্য যে স্কেল গুলো ব্যবহার করি, এখানকার ওই স্কেলের কথাই বলা আছে। এখানে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এখানে কিন্তু ইঞ্চিতে দেওয়া থাকে, আবার হচ্ছে সেন্টিমিটারও দেওয়া থাকে, তাই না? সো এটা ওইখানে ওই জন্য এইভাবে বলছে। তো এই ইতিহাসটা একটু পড়বা। ভার্নিয়ার স্কেলে কিন্তু, ভার্নিয়ার স্কেলটা কি রকম হয়, ভার্নিয়ার স্কেলটা এরকম হয় যেখানে একটা মূল স্কেল থাকে, এরকম একটা স্কেলের হিসাব থাকে, আর একটা হচ্ছে উপরে থাকে হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে একটা মূল স্কেল থাকে এবং উপরে থাকে কি, ভার্নিয়ার স্কেল। তাহলে ওই ভার্নিয়ার স্কেলের আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওই ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে তোমার এক এক জায়গায় এক একটার জন্য এক এক রকম। এখন যদি স্কেলটা এইরকম হয় যে তোমার ধরো যে স্কেলটা কিরকম হবে যে আহ স্কেলটা ধরো যে তোমার প্রধান স্কেলের 9 ভাগের থেকে, মানে তোমার ভার্নিয়ার স্কেলটা 10 ভাগ বড়, এরকম যদি কথাবার্তা লেখা থাকে তখন ভার্নিয়ার ধ্রুবক হয় হচ্ছে 0.0001 মিটার অথবা 0.1 মিলিমিটার। তারপরে দেখো যে এরকম এখানে বলা আছে যে আরো দেখো যে বলছে যে যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পিছনে নেওয়া হয় সেটিকে সমান 100 ভাগে ভাগ করা হলে প্রতি এক ঘর ঘূর্ণায়নের জন্য স্কেলটি পিচের 1/100 ভাগের 1 ভাগ অগ্রসর হয়, অর্থাৎ 0.01 মিলিমিটারের কথা বলছে। এটা হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্গ। তো এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য তোমার হচ্ছে
লাগবে। ব্যালেন্স ভর মাপার জন্য এগুলো আমরা সব জায়গায় দেখি, এই ব্যালেন্স গুলো তোমার হচ্ছে আমরা যদি হচ্ছে ডিজিটাল ব্যালেন্স এখন সব জায়গায় ইউজ হয়, ফলের দোকানে বলো, সব জায়গায় ইউজ হয় কিন্তু ডিজিটাল ব্যালেন্স। আবার হচ্ছে ল্যাবরেটরিতে হচ্ছে ডিজিটাল ব্যালেন্স গুলো হচ্ছে তোমার ইউজ হয়। থামাঘড়ি স্টপওয়াচের ইউজ তো তোমরা জানো, যে দৌড় প্রতিযোগিতা বলো, যে কোনো জায়গায় স্টপওয়াচ কিন্তু ইউজ হয়। সো এগুলো সবগুলোই ফিজিক্সের, এগুলো জাস্ট বেসিক গুলো তোমরা ভালো করে পড়বা। তারপরে পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। পরিমাপের ত্রুটি হইতে পারে, ঠিক আছে, এই ত্রুটিটা মূলত তিন প্রকার। পরিমাপের ত্রুটি হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকার ত্রুটি আমাদের কিন্তু, আমরা বিভিন্ন ত্রুটি তো করে থাকি, তাই না, আমাদের সবকিছুর জন্য ত্রুটি আছে। এখানে হচ্ছে তিন ভাবে হচ্ছে ত্রুটি হইতে পারে। এখানে তোমার তিন ভাবে, তোমার ধরো যে তোমার কারণে হইতে পারে, এক ব্যক্তিগত রিজনে ত্রুটি হইতে পারে, যান্ত্রিক কারণে ত্রুটি হইতে পারে, তাই না, যান্ত্রিক অর্থাৎ তুমি যে যন্ত্রটা ইউজ করতেছো এই যন্ত্রটার মধ্যে মনে হয় ভুল। আর একটা হচ্ছে পরিবেশগত কারণে। পরিবেশগত কারণেও ত্রুটি হইতে পারে, যে তুমি যে কন্ডিশন ইউজ করতেছো ওই কন্ডিশনের কারণেও কিন্তু তোমার হচ্ছে যে মানে টেম্পারেচার, প্রেসার, এগুলোর কারণে কিন্তু তোমার হচ্ছে ত্রুটি আসতে পারে। সো এই ত্রুটিটা কি রকম, তোমার পরিমাপের ত্রুটিটা কি, ইরোর অ্যান্ড অ্যাকুরেসি, এগুলো নির্ভুলতার জন্য আমরা কি করতে পারি, এগুলো এখানে বলা আছে। এই জিনিসগুলো তোমরা জাস্ট এমসিকিউ এর জন্য পড়বা। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার, এবং প্রথম চ্যাপ্টারের এই কথাবার্তা এগুলোই, এবং এগুলো এমসিকিউ এবং সিকিউ গুলো তোমরা সলভ করবা। যেমন দেখো, আমি তোমাকে আগেই বলছিলাম যে কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করে, তো ওই অংশগুলো যদি আমরা না পড়ি তাহলে কিন্তু এই এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারবো না। বোজন কার নাম থেকে এসেছে, তাহলে ওই অংশগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাহলে আমরা এই এমসিকিউ গুলা সলভ করতে পারবো। তারপর দেখো নিচের কোনটা মৌলিক রাশি নয়, ভর, তাপ, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। তাহলে আমরা কিন্তু এখানে দেখছি যে ভরের কথা আছে, তড়িৎ প্রবাহের কথা আছে, পদার্থের পরিমাণের একক মোল, ভরের একক হচ্ছে কেজি, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপের কথা কিন্তু নাই। তার মানে মৌলিক রাশি কিন্তু তাপ নয়। সো আমাদের এই অংশগুলো হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবা। এমসিকিউ গুলো সলভ করলে তোমাদের অনেক বেসিক ইমপ্রুভ হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের আরো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথাবার্তা হবে। এই পর্যন্ত তোমরা হচ্ছে অপেক্ষা করো, এবং তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে পড়ালেখা এগুলো হচ্ছে কমপ্লিট করো। এবং ফার্স্ট চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো ভালো করে পড়িও। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।